অনেকেরই ধারণা কৃষিকাজ মানেই হয়তো শুধু অনুমান আর অনিশ্চয়তার খেলা, কিন্তু সত্যি কি তাই? একদমই না। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে কৃষিকে একটা পরিকল্পিত আর লাভজনক ব্যবসায় পরিণত করা যায়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আজকের দিনে একজন কৃষকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? কিভাবে কম খরচে ফলন বাড়ানো যায়, তাই না? এটাই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। আর এই বিশ্লেষণের মাধ্যমে আমরা এর একটা বাস্তবসম্মত উত্তর খোঁজার চেষ্টা করব। তো আমাদের আলোচনার পথটা কেমন হবে একবার দেখে নেওয়া যাক। আমরা প্রথমে কৃষির সংকট আর তার সমাধান নিয়ে কথা বলবো। এরপর দেখব মাটি চেনা আর সঠিক পরিকল্পনার গুরুত্ব। তারপর আসবে সারের জন্য সেই বিখ্যাত 4R ফর্মুলা। শেষে আমরা প্রযুক্তি, সঠিক সংরক্ষণ পদ্ধতি আর সব মিলিয়ে কিভাবে কৃষিকে লাভজনক ও টেকসই করা যায় তা নিয়ে আলোচনা করব। আধুনিক কৃষকদের পথ চলাটা কিন্তু মোটেও সহজ না। একদিকে সার, জল যা যা লাগে সে সবের দাম বাড়ছেই, আবার অন্যদিকে উৎপাদন বাড়ানোর জন্য একটা চাপ তো আছেই। এই দুয়ের মাঝখানে ভারসাম্য রাখাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। তাহলে এই চ্যালেঞ্জের সমাধান কি? দেখুন, এখানেই দুটো পথের পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে প্রচলিত কৃষি, যা অনেকটাই অনুমানের উপর চলে, আর তার ফলে কি হয়? খরচ বাড়ে, জিনিসপত্র নষ্ট হয়, আর ফলনও অনিশ্চিত। অন্যদিকে আছে স্মার্ট ফার্মিং। এটা হলো একটা পুরোপুরি পরিকল্পিত বৈজ্ঞানিক পদ্ধতি। এর মূল লক্ষ্যই হল অপচয় কমানো, খরচ বাঁচানো আর লাভ বাড়ানো। আর স্মার্ট ফার্মিংয়ের একদম প্রথম আর সবচেয়ে জরুরি নীতিটা হলো তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া। বাপ দাদার আমল থেকে যা চলে আসছে শুধু সেটার ওপর ভরসা করে বসে থাকা নয়। আর এই পুরো পরিকল্পনার শুরুটা হয় আমাদের সবচেয়ে মৌলিক সম্পদটা দিয়ে, মাটি দিয়ে। দেখুন, এই ধাপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কাজ হল মাটি পরীক্ষা করা। কোনো সার কেনার আগেই এটা জেনে নেওয়া দরকার যে মাটিতে ঠিক কোন পুষ্টির অভাব আছে। তা না হলে তো পুরোটাই চোখ বন্ধ করে তীর ছোড়ার মতো ব্যাপার হলো, তাই না? এরপর আসে ভালো মানের বীজ বাছাই, অবশ্যই সরকারি প্রত্যয়নিত বীজ। এতে গাছের বৃদ্ধি ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আর সব শেষে সার কেনার সময় নিশ্চিত হতে হবে যে সেটা লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে কেনা হচ্ছে। এতে নকল পণ্য এড়ানো যায়। তো পরিকল্পনা তো হলো, এবার চলুন আলোচনার একেবারে কেন্দ্রে যাওয়া যাক। আমরা এখন কথা বলবো 4R নীতি নিয়ে। সর্বোচ্চ কার্যকারিতা পাওয়ার জন্য এটা বলতে পারেন একটা গোল্ডেন রুল। আচ্ছা, এই 4R জিনিসটা আসলে কি? এটা কিন্তু কোনো সাধারণ নিয়মকানুন না। এটা হলো আধুনিক আর টেকসই কৃষির জন্য একটা একেবারে বৈজ্ঞানিক কাঠামো। এর মানে হলো সঠিক উৎস, সঠিক হার, সঠিক সময় এবং সঠিক স্থান। এই চারটে সঠিক জিনিস মিলেই কিন্তু পুরো ব্যাপারটা কাজ করে। চলুন আরেকটু ভেঙে বুঝি। সঠিক উৎস মানে হল ফসলের প্রয়োজন অনুযায়ী সার বাছাই করা। যেমন জমি তৈরির সময় টিএসপি, আবার গাছ বাড়ার সময় ইউরিয়া। সঠিক হার মানে হল মাটির পরীক্ষার রিপোর্টে যা বলা আছে ঠিক ততটুকুই সার দেওয়া, এর চেয়ে বেশিও না কমও না। এরপর সঠিক সময়, এটাও খুব জরুরি। একবারে সব সার না দিয়ে ফসলের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে ভাগ করে দিতে হবে। যেমন ইউরিয়া সারটা যদি 2-3 কিস্তিতে দেওয়া হয়, তাহলে গাছ সেটা অনেক ভালোভাবে নিতে পারে। আর সবশেষে সঠিক স্থান, সারটা এমন জায়গায় দিতে হবে যেখানে গাছের শিকড় সহজেই তা পেতে পারে। এতে সারের অপচয় একদমই হয় না। তো ভালো পরিকল্পনা হলো, 4R নীতিও বোঝা গেল, কিন্তু শুধু পরিকল্পনা করলেই তো হবে না, তাই না? আধুনিক সরঞ্জাম আর একে অপরের সহযোগিতা ছাড়া স্মার্ট ফার্মিং কিন্তু অনেকটাই অসম্পূর্ণ। কারণ এই পথে কৃষকদের একা চলার কোনো দরকারই নেই। আর দক্ষতার কথা যখন আসছেই, তখন আধুনিক যন্ত্রপাতির কথা তো বলতেই হয়। যেমন ধরুন পাওয়ার টিলার, রাইস ট্রান্সপ্ল্যান্টার, কিংবা ঠিকঠাক জায়গায় বীজ ফেলার জন্য সিড ড্রিল। আবার জল বাঁচাতে ড্রিপ বা স্প্রিংকলার সেচ। এমনকি এখন তো কোটের ইউরিয়ার মতো সারও পাওয়া যায়, যা একবার ব্যবহার করলে অনেক দিন ধরে ধীরে ধীরে কাজ করে। এই সবকিছুই কিন্তু শ্রম আর সম্পদ দুটোই বাঁচায়। আর এখানেই এই কথাটা খুব সত্যি হয়ে ওঠে, একতাই বল, একতাই সাশ্রয়। যখন অনেক কৃষক মিলে একটা দল বা সমবায় তৈরি করেন, তখন একসঙ্গে বীজ, সার কেনা যায়,
তাতে খরচ কমে। আবার দামি যন্ত্রপাতিও সবাই মিলে ভাগ করে ব্যবহার করা যায়। আরেকটা খুব জরুরি বিষয় হল শুধু অনুমানের উপর নির্ভর না করা। প্রত্যেক এলাকাতেই কিন্তু কৃষি সম্প্রসারণ অফিস আছে, আছে গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়। তাদের কাছ থেকে বিনামূল্যে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা কিন্তু খুবই বুদ্ধিমানের কাজ। এতে নিজের জমির জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নেওয়া যায়। আচ্ছা, ভালো বীজ আর সার তো কেনা হলো, কিন্তু এরপর কি? এর পরের ধাপটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কেনা জিনিসগুলো ঠিকমতো সংরক্ষণ করা। এটা শুধু বিনিয়োগকেই বাঁচায় না, স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করে। এর জন্যে একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর নিয়ম আছে, যেটাকে বলা হয় ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। নিয়মটা খুবই সোজা। গুদামে যে জিনিসটা আগে ঢুকেছে, মানে আগে কেনা হয়েছে, সেটাই আগে ব্যবহার করতে হবে। এতে কি হয়? সার বা বীজ পুরনো হয়ে নষ্ট হওয়া, শক্ত হয়ে যাওয়া বা কার্যকারিতা কমে যাওয়ার ঝুঁকি থাকে না। আর এই কাজটা সহজ করার জন্য এরকম একটা সাধারণ ইনভেন্টরি লগ রাখা যেতে পারে। দেখুন কবে কি কেনা হলো, কতটা ব্যবহার হলো আর কতটা বাকি আছে। এই সহজ হিসাবটা রাখলে মজুর ট্র্যাক করা, চুরি বা ক্ষতি রোধ করা আর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করাটা অনেক সহজ হয়ে যায়। আর সবশেষে কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হল ব্যক্তিগত নিরাপত্তা। রাসায়নিক সার বা কীটনাশক নিয়ে কাজ করার সময় কিছু নিয়ম মেনে চলাটা বাধ্যতামূলক। এগুলোকে শুকনো আর নিরাপদ জায়গায় রাখতে হবে, খাবার আর বাচ্চাদের থেকে অবশ্যই দূরে। আর কাজ করার সময় মাস্ক, গ্লাভস, বুট এসব ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম বা পিপিই ব্যবহার করতেই হবে। এটা নিয়ে কোনো আপোষ চলে না। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, সেই সব কৌশলগুলো যখন একসঙ্গে কাজ করে, তখন আমরা আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে যাই, মানে কিভাবে কম খরচে বেশি ফলন পাওয়া সম্ভব। এই চারটা দেখুন, ফলাফলটা এক নজরে পরিষ্কার। স্মার্ট ফার্মিংয়ের ফলে কি হচ্ছে? খরচ কমছে, ফলন বাড়ছে, আর সেই সাথে মাটির স্বাস্থ্যও ভালো থাকছে। এটাই তো আমাদের চূড়ান্ত লক্ষ্য, তাই না? আসলে মূল পরিবর্তনটা এখানেই। এই পদ্ধতিটা একজন কৃষককে শুধু একজন শ্রমিক হিসেবে দেখে না, বরং তাকে একজন কৌশলগত ফার্ম ম্যানেজার বা কৃষি ব্যবস্থাপক হিসেবে গড়ে তোলে। সিদ্ধান্ত এখন তার হাতে। তাহলে এখন ভাবার বিষয় একটাই, এই পুরো আলোচনা থেকে শেখা জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের খামারের জন্য প্রথম কোন পদক্ষেপটা নেওয়া যেতে পারে। সেটা কি মাটি পরীক্ষা করানো, নাকি নতুন কোনো প্রযুক্তি নিয়ে খোঁজ খবর করা? সিদ্ধান্ত যাই হোক না কেন, শুরুটা হোক আজ থেকেই।